আগামীতে বাড়তি করের খরচ আসবে না, ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন বাণিজ্য মন্ত্রী। সক্ষমতা ছাড়া বড় বাজেট করায় আর্থিক চাপ তৈরি হয়েছে। টেলিকম খাতের রাজস্ব কাঠামো পর্যালোচনার ইঙ্গিত তথ্যমন্ত্রীর। মোবাইল ফোন সেবায় শুল্ক কমানোর কথা ভাবছেন আইসিটি উপদেষ্টা। নিজের মতো করে তথ্য উপাত্ত তৈরি করতে চায় না সরকার, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রশ্ন তুললেন জরিপের পদ্ধতি নিয়ে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আগামী বাজেটে বাড়তি করের খরচ আসবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। ঢাকা চেম্বারে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করায় আর্থিক চাপ তৈরি হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও সুফল মিলছে না। এসব জ্বালানি তেল নিয়েও কথা বলেন বাণিজ্য মন্ত্রী। বলেন, এলএনজি ক্রুড অয়েল চড়া দামে কেনার জন্য সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের 2 মাসের যোগান থাকলে স্পষ্ট মার্কেট থেকে ভর্তুকি নিয়ে কিনতে হতো না। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আর উত্তেজনায় দেশের আমদানি রপ্তানি নির্ভর ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ছে, উৎপাদন হোঁচট খাচ্ছে। বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ কর হার 20% নামিয়ে আনা প্রয়োজন। আমরা এমন প্রজেক্টগুলি নিয়েছি হাতে যেগুলির আদৌ কোনো রেশনাল নাই, এটাকে জাস্টিফাই করার মতো কোনো লজিক আপনার হাতে নেই, এমন প্রজেক্ট নিয়েছি। একটা নর্মাল এনভায়রনমেন্টে যাওয়ার জন্য আমাদের দরকারটা কি? প্রথম দরকার হচ্ছে সরকার যে প্রকল্পগুলি নিবে সেই প্রকল্পগুলি নেয়ার একটা সত্যিকার সক্ষমতা তৈরি করা, এটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আনা। টেলিকম খাতের জন্য উদ্দীপনামূলক কর ব্যবস্থাপনা তৈরি করা যায়নি। সহায়ক নীতি কাঠামো দাঁড় করানো সম্ভব হলে মানুষ ভালো সেবা পাবে এবং বিনিয়োগের জায়গাটা শঙ্কামুক্ত হবে। ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মোবাইল গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে নতুন সরকার। আসছে বাজেটে মোবাইল সেবায় শুল্ক কমানোর কথা জানিয়ে বলেন, 100 টাকার রিচার্জে 38 টাকাই যায় রাষ্ট্রীয় কোষাগারে, যা গ্রাহকদের উপর বাড়তি চাপ। ইন্টারনেট সেবা মূল্য কমানোর আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। ব্রডব্যান্ড এক্সপোতে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিক্ষার্থীরা রোবোটিক্স ও আইএটি ভিত্তিক 25টি প্রকল্প উপস্থাপন করছেন। এই এক্সপোর মাধ্যমে ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। সরকার এবং বিটিআরসি সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি সাধারণ মানুষের সেবার ক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাবনা এবং তার সুযোগগুলিকে কীভাবে কাজে লাগানো যায়, সেই আলোকে অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায়, তাহলে খুব দ্রুতই কিন্তু আরও অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। নিজের মতো করে তথ্য বা উপাত্ত তৈরি করতে চায় না বর্তমান সরকার। পরিসংখ্যান ব্যুরো আয়োজিত সভায় এমন কথা বললেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। জানান, সেকেন্ডারি ডেটা সংগ্রহের প্রক্রিয়া ও মান নিয়ে সংশয় প্রকাশ করেন। প্রশ্ন তোলেন জরিপের পদ্ধতি নিয়ে। প্রতিমন্ত্রী বলেন, কৃষিতে কর্মসংস্থান বাড়লেও সেখানে ছদ্ম বেকারত্ব আছে। শিল্পে কর্মী না বাড়লে অর্থনীতিতে সঠিক জোর আসবে না। তার মতে, মানুষ যথার্থ তথ্য না পেলে অপতথ্য বাড়বে। সভায় পেশাদারি মনোভাব নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ এবং জরিপ পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন নীতি নির্ধারকরা। এই যে সার্ভের যে একটা সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আরও যদি অনেক বেশি ডিজিটাইজ তথ্য সংগ্রহের জায়গাগুলো তৈরি হয়ে যায়। এখন যেমন ব্যাংক, আপনি ব্যাংকের তথ্যে যখন যাচ্ছেন তখন অনেকটা নির্ভর করতে পারছেন যে আচ্ছা ব্যাংক তো পুরোটাই একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে অপারেট করে, যদিও সেখানেও ম্যানিপুলেশন আছে। ঠিক ওই রকমভাবে প্রত্যেকটি সেক্টরেই যদি তথ্য সংগ্রহের জায়গাগুলো স্পষ্ট হয়, তখন আপনার ওভারল্যাপিংও বন্ধ হবে। জ্বালানি তেল পেতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারেও কমেনি ভোগান্তি। রবিবার থেকে রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস কার্যক্রম চালুর কথা থাকলেও আওতায় এসেছে মাত্র 3টি পাম্প। এই দীর্ঘ লাইন আর ভোগান্তি যানবাহন মালিক ও চালকদের নিত্যসঙ্গী।
সরকারের দাবি সাথে মিলছে না মাঠের বাস্তবতা। স্বস্তি দিতে ঘটা করে ফুয়েল পাসের কার্যক্রম শুরু করেছে সরকার, তাতে বিপত্তি আরও বেড়েছে। দীর্ঘ সময় সার্ভার ডাউন আর ধীর গতির কারণে নিবন্ধনই করা যাচ্ছে না। যারাও নিবন্ধন করতে পেরেছেন তারাও বুঝতে পারছেন না কোন পাম্পে যাবেন। কারো কারো ক্ষেত্রে নির্ধারিত রিফুয়েলিং স্টেশনের দূরত্ব অনেক বেশি। প্রাইভেট কার, মাইক্রোবাসের জন্য এখনও এই ব্যবস্থা উন্মুক্ত নয়, তাই আগের মতোই ভোগান্তি তাদের। সাধারণ মানুষ বলছেন, সরকারের তদারকি জোরদার করা গেলে কিছুটা স্বস্তি মিলত। 5টার সময় সিরিয়াল দিয়ে আমি ওই থানার ওপাশে পড়েছি, এখন লামের ডেন পার হয়ে গেছে সিরিয়াল। কালকে রাত 11টার সময় এসে এখানেই ছিলাম। আমরা কালকে রাত 11টা থেকে এখানে দাঁড়াইছি, তখন থেকে ট্রাই করতেছি, ফুয়েল পাসের কার্ডই পাচ্ছি না। নেটওয়ার্কই জ্যাম, কার্ড দিব কিভাবে? আমি ফুয়েল পাসটা এখন অ্যাক্টিভ করার জন্য লগ ইন করছি, কিন্তু এখন পর্যন্ত সার্ভার ডাউন দেখাচ্ছে। হ্যাঁ, ঢুকতে পেরেছি এবং এটা আমারও হয়ে গেছে। ফুয়েল অ্যাপ দিয়ে দিচ্ছে, ওইখানে যে যাবো এটুক ফুয়েল আমার ট্যাঙ্কিতে নাই। দেশে চলমান জ্বালানির সংকট মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে সাস্টেনেবল অ্যান্ড রিফাইনেবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংসদ সম্মেলনে বক্তারা বলেন, আমদানি নির্ভর জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। তাই সৌর ও বায়ু বিদ্যুতের মতো টেকসই উৎস ব্যবহারে তাগিদ দেন তারা। বলেন, এতে বছরে প্রায় 10,800 কোটি টাকা সাশ্রয় হবে। জ্বালানির নিরাপত্তা নিশ্চিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং সহজ শর্তে ঋণের দাবিও জানায় সংগঠনটি। একই সঙ্গে স্থগিত হওয়া 31টি সৌর বিদ্যুৎ প্রকল্প পুনরায় চালুরও তাগিদ দেন তারা। এক একটা গাড়িতে 40 থেকে 70 কিলোওয়াট আওয়ার আপনার এনার্জি স্টোরেজ করে এবং পিসিএম দ্বারা এটা করা হয়, কন্ট্রোল করা হয়। আপনি দিনের বেলা গাড়ি চালালেন, রাতের বেলা আপনি আপনার বাসায় এনার্জি দিতে পারবেন। সো এইটা যদি অ্যাডপ্ট করা যায় তাহলে এটা তো খুব সহজ, আসলে এখন তো খুব কঠিন কিছু না। আলটিমেটলি এটা পলিটিক্যাল ডিসিশনের ইস্যুস। আমরা সরকারের সর্বোচ্চ লেভেল থেকে আমরা আশা করি যাতে করে তারা এটাকে উপলব্ধি করেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। চারপাশে প্রযুক্তির ছোঁয়া, তার উপর অর্থনীতির হিসাব নিকাশেও এসেছে পরিবর্তন। তাই আগের মতো জৌলুস নেই হালখাতার আয়োজনে। তবুও ঐতিহ্য রক্ষায় রাজধানীর অনেক স্বর্ণ ব্যবসায়ী এই রীতি পালন করেন। যদিও চড়া দামের কারণে বকেয়া রাখাই দায়। জ্বালানির সংকটে এবার আয়োজনও হবে সীমিত পরিসরে। কথায় আছে, বাকিতে বাড়ে বিবাদ আর নগদে বাড়ে প্রীতি। পুরান ঢাকার অলিগলিতে মেলে তারই প্রমাণ। কেননা বাংলা নববর্ষে বাকি বাট্টা মেটানো শুধু ব্যবসা বাণিজ্যের হিসেব তো নয়, 450 বছরের পরম্পরা। লাল কাপড়ে বাধাই করা হালখাতাই দোকানদার আর খরিদ্দারদের মাঝে বহুদিনের আস্থার প্রতীক। তবে যুগ বদলে সেই জায়গায় হিসেব এখন অনেকটাই ডিজিটাল। তবু ঐতিহ্যের চল এখনও ধরে রেখেছেন তাঁতি আর শাঁখারী বাজারের কিছু স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু স্বর্ণের চড়া দামে ব্যবসায় মন্দাভাব, জ্বালানি সংকটের প্রভাব পড়বে আয়োজনের জৌলুসেও। পয়লা বৈশাখের দিন সকালবেলায় এসে সবাই দোকানপাট সুন্দর মতো গুছাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গুছানো। কারণ এটা হচ্ছে আমাদের লক্ষ্মী যদি আমি স্থির করতে পারি তাহলে তো সে আমাকে আশীর্বাদটা তেরকমই করবে। আর বিশেষ করে কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী। 2-4 বছর সোনার দাম বাড়ার পরে কেউ বাকি নেয় না, আর বাকি আমরাও দেই না। গ্রামে যে মুদির দোকান ছোটবেলা ছিল, আমরা দেখছি মুদির দোকানে আমাদের হালখাতা দিত, গেলে টাকা পয়সা দিলে আমরা পরবর্তীতে আমাদের মিষ্টি দিত। এটা খুব আনন্দের বিষয়। 7টা বাজে দোকান বন্ধ করলে আমরা কাস্টমার সেই রকম পাই না। এইরকম হালখাতারও আমাদের ওই সীমিতর মতো। বৈশাখের প্রথম দিনে পরিবার নিয়ে দোকানে আসেন অনেকে। গ্রাহকদের আপ্যায়নে মিষ্টি মুখের কমতি থাকে না। তবে এখন আর বাকির টাকা আদায়ে বাংলা বছরের প্রথম দিনের জন্য অপেক্ষা করতে হয় না। ঘটেছে অর্থনীতির পালাবদল, আর বেশিরভাগ ব্যবসায়ী ইংরেজি ক্যালেন্ডারে হিসেব কষেন। বড় ব্যবসায়ীদের জন্য তো অর্থ বছরে সময়সীমা রয়েছেই। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা হিসাবগুলি সংরক্ষণ করি, সাথে সাথে আমরা ম্যানুয়ালি আমাদের লেজারও আমরা রাখি। আগে পয়লা বৈশাখেই হয়তো মনে করেন এই লেনদেন করতে হবে, এখন কিন্তু মনে করেন এরকম না। এখন কিন্তু মনে করেন যে যখন জানুয়ারি মাস আসে তখন থেকে কিন্তু হালখাতা শুরু হয়ে যায়। এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন তো আমাদের ক্লোজিংটা হয়েছে জুন থেকে জুলাই, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তো 6 মাস আমরা মাঙ্গলিক কাজগুলো আমরা 1 তারিখ করি, কিন্তু ওই টাকা আদায়ের জিনিসটা আগে নিয়ে আইছি। এটা যখন চৈত্র 24, 25, 26 যেরকম তার বুঝ মতো যেটা করে। রীতি মেনে সোনা রূপার পানি আর গোলাপ জল ছিটিয়ে শুরু হয় নতুন বছরের লেনদেন।
পরিসংখ্যান বলছে বৈশাখের বিকিকিনি মিলিয়ে প্রতি বছর হাতবদল হয় 5,000 কোটি টাকার কম বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা। আবহাওয়া ভালো থাকায় ফলনে এই সুখবর। তবে ভুট্টার দাম নির্ধারণ নিয়ে চলছে টালবাহানা। উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় কৃষকরা। বন্ধ করা দরকার মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। দৃষ্টিসীমা জুড়ে শুধু ভুট্টা, ফলন বৃদ্ধির সঙ্গে চাষিদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 18,000 হেক্টর, তবে আবাদ হয়েছে বেশি। এবার ভুট্টা চাষে বেশি ব্যয় করেছে কৃষকরা। বীজ, সার, ডিজেল সহ অন্যান্য ব্যয় বেশি হওয়ায় বিঘা প্রতি গুনতে হয়েছে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত। আগে বিঘা প্রতি খরচ 10-15,000 হইতো, এখন 20,000 হয়ে যায় খরচ বেশি। 5,000 বেশি খরচ হয়ে যাচ্ছে। পোকা হয় তোমার এই আরো গাছের ডেঙ্গু গোনা সব পোকাতে খেয়ে নেয়, ওগুনা বৃষ্টি দিতে হয়। অন্য বছরে 2-5,000 টাকা কম হয়, এবার একটু বেশি হয়েছে। সেচ খরচ বেশি, মনীষের খরচ বেশি, বেতনের দাম বেশি, সারের দাম বেশি। সার এবার নাইনে ফাইনে নিতে হয়েছে, তার সময় সার পাওয়া যায়নি। গেল বছর ভুট্টা চাষ করে প্রথমে ভালো দাম পায় চাষিরা, তবে পরে কমে যায় সেই দাম। লোকসানের মুখে পড়ে কৃষকরা। এবারও ভুট্টার বাজার দর নিয়ে শঙ্কায় আছেন। রোগবালাই দমনে চাষিদের সব ধরনের সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভুট্টায় কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ বা লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা যদি কোনো রকমের পোকা বা রোগের আক্রমণ হয়, আমরা মাঠে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। চলতি মৌসুমে মেহেরপুরে ভুট্টা চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,15,000 টন। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। ইরানের তরুপের তাস হরমুজ প্রণালীকে এবার নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেল বিক্রির সব পথ বন্ধ করে তেহরানকে অর্থনৈতিক চাপে ফেলতে চায় ওয়াশিংটন। সে লক্ষ্যেই দেশটির সব বন্দর অবরোধের সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প। যদিও আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। উস্কানিমূলক পদক্ষেপ কঠোরভাবে মোকাবেলার ঘোষণাও দিয়েছে। লাগাতার হামলায়ও যখন অনমনীয় ছিল ইরান, তখন হুমকি ধামকি দিয়ে দেশটিকে আলোচনার টেবিলে আনে যুক্তরাষ্ট্র। টানা 21 ঘন্টার শান্তি আলোচনা শেষ হয় চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই। তেহরানের স্পষ্ট অবস্থান, অবাস্তব দাবির কাছে মাথা নত করবে না তারা। কোনোভাবেই ইরানকে দমাতে না পেরে দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক চাপে ফেলার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের পাল্টা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, ইরানকে টোল দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই পথে। ইরানের সব বন্দর অবরোধের ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। মূলত দেশটির তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ মার্কিনীদের। ট্রাম্পের দাবি, অনেক দেশই তার পদক্ষেপে অংশ নিতে চায়। স্থানীয় সময় সকাল 10টা থেকে একটি অবরোধ কার্যকর হচ্ছে। অন্যান্য দেশগুলো কাজ করছে যাতে ইরান তেল বিক্রি করতে না পারে। আমার মনে হয় ইরানের অবস্থা খুবই খারাপ। চুক্তির জন্য তারা খুবই মরিয়া। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, যদিও তারা এখনো এটা চায়। ট্রাম্পের হুমকি ধামকিতেও ছাড় দিতে নারাজ ইরান। আইআরজিসির সতর্কবার্তা, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এই জলপথে কোনো সামরিক জাহাজের প্রবেশকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তারা, যার পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে যুক্তরাজ্য নিশ্চিত করেছে হরমুজ অবরোধে মার্কিন উদ্যোগে অংশ নেবে না তারা। এই ইস্যুতে অন্য কোনো দেশ এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্রকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 41 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,230 পয়েন্টে। অন্যদিকে ডিএসইতে 3 পয়েন্ট কমে 1,057 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,981 পয়েন্টে। ডিএসইতে আজ হাত বদল হয়েছে 793 কোটি 42 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 837 কোটি 10 লাখ টাকার শেয়ার।
ডিএসইতে দাম বেড়েছে 123টি প্রতিষ্ঠানের, কমেছে 213টি প্রতিষ্ঠানের, অপরিবর্তিত ছিল 54টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে আজকে খান ব্রাদার্স। প্রতিষ্ঠানটির মোট 35 কোটি 19 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে একমি পেস্টিসাইডস ও সিটি ব্যাংক। দর্শক, চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 41 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,733 পয়েন্টে। সিএসসি এক্স সূচক কমেছে 23 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 44 পয়েন্টে। সিএসইতে আজ হাতবদল হয়েছে 40 কোটি 33 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 54 কোটি টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 192টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 84টির, কমেছে 89টির, আর অপরিবর্তিত ছিল 19টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।